স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার, প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশে গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফোনালাপ, দুদেশের সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি। বঙ্গভবনে অফিস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। যে কোনো দিন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। খেলাপি ঋণ ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন, আদালতের অনুমতি ছাড়াই পাচ্ছে বন্ধক সম্পত্তি জব্দ ও বিক্রির ক্ষমতা। খসড়া নিয়ে আলোচনা সমালোচনা। ফরিদপুরের 2 ইউনিয়নে উপসহকারী ভূমিকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, সত্যতা মেলায় একজন সাময়িক বরখাস্ত। বরগুনা সদর হাসপাতালে 5 বছর ধরে বিকল অক্সিজেন প্লান্ট, প্রতি মাসে অক্সিজেন কিনতে খরচ 5 লাখ টাকা, মেরামতে নেই উদ্যোগ। এবং ওয়ানডে দলের দায়িত্ব হারাতে যাচ্ছেন মেহেদী মিরাজ, নতুন অধিনায়ক হওয়ার সম্ভাবনা লিটনের আজ বোর্ড সভায় সিদ্ধান্ত। শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবারে বিস্তারিত। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই ও উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রী পরিষদ কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় এসব কথা জানান তিনি। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় অংশ নিয়ে দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে স্বাস্থ্য সম্পর্কিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে বলেও জানান তিনি। এদিন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিতে মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন খাতে জাপানের আরও সহযোগিতা কামনা করেন তারেক রহমান। জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। সচিবালয়ে ওষুধ শিল্পের বিকাশ ও শিক্ষা গবেষণার জন্য সিনথেটিক ল্যাব প্রতিষ্ঠা নিয়ে অনুষ্ঠিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকার প্রধান। বিকেলে নিজ কার্যালয় থেকে হেঁটে শিক্ষা মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত সভায় দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি ও সময় উপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফোনালাপ ও চিঠির মাধ্যমে এই সহযোগিতা চাওয়া হয়েছে। সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির ফলে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জ্বালানি সংকট। এই সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এই সহযোগিতা চান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলার জন্য সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী
গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগিতা কামনা করেছেন। ফোনালাপে আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় তা দ্রুত জানাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনালাপের বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, ফোনালাপে গ্যাস সংকট সহ বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শক্তিশালী করতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। দেশজুড়ে প্রকট আকার ধারণ করেছে গ্যাস সংকট। শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিকল্প জ্বালানিতে চালাতে হচ্ছে অনেক কারখানা। এই সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন ও আবাসিক এলাকাতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না যানবাহনের চালকরা। রাজধানী সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও চাপ অস্বাভাবিক কমে গেছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে অনেক কারখানায়। উৎপাদন সচল রাখতে বাধ্য হয়ে ডিজেল ও এলপিজির মতো ব্যয়বহুল বিকল্প জ্বালানি ব্যবহার করছেন উদ্যোক্তারা। গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষাতেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালকরা। কষ্টের শেষ নেই, এটা ভোগান্তি, এটা বইলা মানে বাসায় নেই। যেহেতু প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিছে আগামী সপ্তাহ থেকে কিছু হইব, এখন দেখা যাক। প্রতিদিনই তো আপনার 12টা, 11:30, 12টার দিক দিয়ে অটো বন্ধ হয়ে যাচ্ছে, এটা গ্যাসের প্রবলেমের কারণে আর কি। আমাদের আপনার কোনো আসে নাই আর কি, নোটিশ আসে নাই যে এটা কবে ঠিক হইতে পারে আর কি। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দিনের বড় একটা সময় কোনো কোনো পাম্প বন্ধ থাকছে। এতে খোলা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। এখন গ্যাস লওয়া যায় না, মনে করেন 50 টাকা 60 টাকা 50 টাকা 60 টাকা 80 টাকার গ্যাস ঢুকে আমরা অ্যাক্টিভ লয়ে গেলে আর কি ফিরে আইলে আর আমগো পথ থাকে না। লোক মুখে শুনি যে এক সপ্তাহের ভিতরে সমস্যার সমাধান হবে। এখন এটা কতটুকু সঠিক, কতটুকু মানে এটা আমরা বলতে পারি না। গ্যাস সংকটে বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। রান্নার প্রয়োজনে অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি, ইন্ডাকশন কুকার কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। ভোগান্তি লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির প্রভাব সবচেয়ে ভয়াবহভাবে পড়েছে গাজীপুরে। গ্যাসের তীব্র সংকটে এখানকার 2500-এর বেশি কারখানা বন্ধের পথে। রান্নার চুলা থেকে শুরু করে গণপরিবহন সবখানেই যেন হাহাকার। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গাজীপুর এখন ভয়াবহ গ্যাস সংকটের কবলে। তিতাস গ্যাসের তথ্য মতে টঙ্গী, যদিপুর, চন্দ্রা, মাওনা ও কালীগঞ্জ এলাকায় দৈনিক 590 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট। প্রতিদিন ঘাটতি 230 মিলিয়ন ঘনফুট। গ্যাস সংকটের প্রভাব পড়েছে গাজীপুরের শিল্প খাতেও, যেখানে টেক্সটাইল ও পোশাক কারখানার বয়লার সচল রাখতে 40 থেকে 50 PSI গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে সরবরাহ মাত্র 1 থেকে 4 PSI। উৎপাদন ব্যাহত হয় যথাসময়ে পণ্য রপ্তানি নিয়ে শঙ্কায় শিল্প মালিকরা। গ্যাস সংকট আগে থেকেই ছিল কম বেশি, বাট এখন খুব বেশি পরিমাণে হচ্ছে, এতটা যে আমরা লাইনে জিরো গ্যাস পাচ্ছি। গ্যাস ছাড়া ওরা উৎপাদন করে না, আর যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে সেখানে প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিকে যাচ্ছে, লস করতেছে এবং অদূর ভবিষ্যতে
সমস্ত কারখানাগুলি বন্ধ হবে। গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক বিক্রয় অফিসের তথ্য অনুযায়ী গ্যাসের উপর নির্ভরশীল শিল্প ও আবাসিক গ্রাহকের সংখ্যা উদ্বেগজনক। শিল্প কারখানার সংখ্যা 2764টি, মিটারযুক্ত গ্রাহক শিল্প 841টি, ক্যাব 472টি, বাল্ক 11টি, সিএনজি 51 এবং বাণিজ্যিক 171টি ইউনিট। আবাসিক গ্রাহকদের মধ্যে মিটারযুক্ত 247 এবং মিটারবিহীন গ্রাহক 61,993টি, যার মধ্যে ডাবল চুলার গ্রাহক 2,22,744টি। শিল্পের পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরতে হচ্ছে খালি হাতে। গ্যাসে রান্নার জন্য অনেক পরিবারই এখন গভীর রাত বা ভোরের অপেক্ষায় থাকছেন। 3 দিন যাবত এই গ্যাসের মানে বিরাট সংকট। 1 মাস যাবত এই গ্যাস কিছু কিছু পাচ্ছি, এখন মনে করেন আজকে 3 দিন যাবত পাচ্ছি না। সরকার এই দায়িত্বটা দেখার উচিত, অন্তত এটা তো সরকার দেখতেছে না। গ্রাহকদের চাহিদা মোতাবেক আমরা সরবরাহ করতে পারছি না, গ্রাহকরা খুবই উত্তেজিত হয়ে যায় মাঝে মধ্যে, কেন নাই কি নাই, তো তাদেরকে খুব কষ্ট করে কনভিন্স করতে হয়। সরকারিভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ক্ষেত্রে এলএনজি টার্মিনাল পুরোপুরি মেরামত ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে 10 আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাগাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি গাজীপুরের মানুষের। মাহমুদুল হাসান, দেশ টিভি, গাজীপুর। দেশের পুরনো গ্যাস ক্ষেত্রে মজুদ ফুরিয়ে আসছে। সময় মতো নতুন গ্যাস অনুসন্ধান ও কূপ খনন না হওয়ায় জাতীয় গ্রিডের সরবরাহ কমছে ধারাবাহিকভাবে। এর মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটিতে দৈনিক প্রায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, যার প্রভাব পড়ছে আবাসিক, শিল্প ও বিদ্যুৎ সব খাতেই। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। আরও জানাচ্ছেন ঝর্ণা রায়। দেশের জ্বালানির সবচেয়ে বড় উৎস এখনো প্রাকৃতিক গ্যাস, কিন্তু চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না উৎপাদন, বরং একের পর এক পুরনো গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে আসছে। বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 থেকে 410 কোটি ঘনফুট, অথচ দেশীয় গ্যাস ও আমদানি করা এলএনজি মিলিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে মাত্র 260 থেকে 270 কোটি ঘনফুট। ফলে প্রতিদিনই 110 থেকে 140 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। প্রায় 1.5 দশক ধরেই চাহিদা ও সরবরাহের এই ঘাটতি বহন করছে দেশের গ্যাস খাত। দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এলএনজির উপর নির্ভরতা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আমদানি নির্ভর এই প্রবণতা দেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। আপনি যত এলএনজি বাড়াবেন তত দাম বাড়তে থাকবে। 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তো 40 টাকা, 50 টাকা, 60 টাকার এই গ্যাস দিয়ে ফ্যাক্টরিতে চলবে, বিদ্যুৎ উৎপাদন করলে সেই বিদ্যুৎ মানুষের যে দাম পড়বে, মানুষ কিনতে পারবে। কিনে ইন্ডাস্ট্রি চালালে যে ইন্ডাস্ট্রি পণ্য তৈরি হবে, তার যে উৎপাদন ব্যয় পড়বে, আপনি কি বাইরের লোকজনের আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে? জিডিপি গ্রোথ কোত্থেকে আসবে? তখন সরকার ট্যাক্স ভ্যাট কোথা থেকে পাবে? তার মানে পুরা ইকোনমি কলাপস করবে না? এলএনজি বেশি বেশি আমদানি করে অর্থনীতি বাঁচাইতে পারবে না। বর্তমানে জাতীয় গ্রিডে সরবরাহ হওয়া মোট গ্যাসের প্রায় 45 থেকে 40% আসে এলএনজি থেকে। ফলে টার্মিনালের যে কোনো কারিগরি ত্রুটি বা রক্ষণাবেক্ষণ কাজের প্রভাব সরাসরি পড়ে গ্যাস সরবরাহে। এদিকে দেশের বড় বড় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন কমে আসার পাশাপাশি গতি কমেছে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ক্ষেত্রেও। কেউ কিন্তু বাংলাদেশে এখন নির্দিষ্টভাবে বলতে পারবে না যে আমাদের মাটির নিচে কতখানি গ্যাস আছে। হ্যাঁ, অনেকে বলে নাই, ফুরিয়ে যাচ্ছে, অনেকে বলে আছে। এখন কথা হচ্ছে এই বিতর্কের মধ্যে সম্পূর্ণ না গিয়ে আমাদের যতখানি আমাদের সামর্থ্য আছে ততখানি আমরা এক্সপ্লোরেশনটা চালিয়ে যাব। চালিয়ে গেলে আমাদের লাভ হচ্ছে, আমরা যদি পাই তো খুব ভালো, আমরা তো পেলাম, এটা আমাকে একটা স্বস্তি দেবে গ্যাস সাপ্লাইয়ের ব্যাপারে। যদি নাও পাই তাহলে আমি জানলাম এই যে তথ্যটা যে আমার আর নেই, আমাকে অন্য কোনো জ্বালানি অন্য কোনোভাবে ম্যানেজ করতে হবে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 2 বছরের মধ্যে 100টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্ক ওভার কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি অফশোর গ্যাস অনুসন্ধানে জোরদার এবং এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বঙ্গভবনে প্রথম দিন অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে
সুসজ্জিত অশ্ববহরে তাকে বঙ্গভবনে স্বাগত জানানো হয়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। প্রথম কর্মদিবসে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মঙ্গলবার বেলা 11টার কিছু পরে বঙ্গভবনে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় পিজিআরের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানান। অশ্ববহরটি তাকে বঙ্গভবনের লন পর্যন্ত নিয়ে যায়। পরে লনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর বঙ্গভবনের প্রথম দিনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শুরুতে মতবিনিময় করেন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। পরে প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় কিছু দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। বঙ্গভবন কার্যালয়ে নিয়মিত অফিস করলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবনে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে কবে নির্বাচন হবে, সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশন শেষ হওয়ার পর, সেসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিইসি-এএমএম নাসির উদ্দিন। বলেন, যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসে প্রধান নির্বাচন কমিশনার। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। পরে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা যথাসময়ে জানতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠি দিয়েছি ওনাকে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। না, ওটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। সিইসি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। সাধারণত স্পিকার ও সিইসির বৈঠকের পরেই তফসিল ঘোষণার আনুষ্ঠানিকতা সারে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন 2026-এর মাধ্যমে খেলাপি ঋণ, সম্পত্তি কেনা, বন্ধক রাখা, সম্পত্তি জব্দ এবং বড় অঙ্কের ঋণগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আইনটির খসড়া প্রকাশের পর এর কয়েকটি ধারা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশেষ করে আদালতের পূর্বানুমতি ছাড়াই বন্ধকি সম্পত্তি দখল ও বিক্রির ক্ষমতা, ঋণ হস্তান্তর এবং পুনর্গঠনের বিধান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাদিয়া লাবনীর প্রতিবেদন। দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 5,88,760 কোটি টাকা। বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে নতুন পথ খুঁজছে সরকার। এ লক্ষ্যে আনা হচ্ছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন 2026। আইনটি কার্যকর হলে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সমস্যাগ্রস্ত ঋণ সরাসরি কিনতে পারবে এবং তা আদায়ের দায়িত্ব নেবে।
খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গঠন হবে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু। এই সংস্থা বেসরকারি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ড্যামককে লাইসেন্স দেবে। ব্যাংকগুলো তাদের অনাদায়ী বা ঝুঁকিপূর্ণ ঋণ এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে পারবে। এরপর ড্যামক ঋণ পুনর্গঠন, বিনিয়োগকারী খোঁজা, সম্পদ বিক্রি কিংবা অন্যান্য আর্থিক কৌশলের মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা করবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই আইন কার্যকর হলে কমবে খেলাপি ঋণ। ফরেনসিক অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে আসলে এই ঋণগুলোর ব্যাকগ্রাউন্ডে কারা ছিল আর কি, এবং তাদেরকে আইডেন্টিফাই করার পর এরা টাকাটা কি করবে, এটা কি বাইরে, এগুলো কি ক্যাপিটাল ফ্লাইট হয়ে গেছে? যদি তাই হয়ে থাকে এটা কিভাবে আমরা ফেরত নিয়ে আসতে পারি, এই আইনি ভিত্তি তৈরি করার জন্যই তো এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন প্রণয়ন হয়েছে। আইনটির সবচেয়ে আলোচিত দিক, ড্যামক প্রতিষ্ঠানগুলো আদালতের পূর্বানুমতি ছাড়াই বন্ধক রাখা সম্পত্তি জব্দ ও বিক্রি করতে পারবে। এছাড়া ঋণগ্রস্ত প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় প্রশাসক নিয়োগ করতে পারবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলছেন, আইনটি কার্যকর হলে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ দ্রুত কমানোর সুযোগ তৈরি হতে পারে। দ্রুত আইনে পরিণত করতে পারলে এই দিকটা থেকে অন্তত কিছুটা রিলিফ পাবে ব্যাংকিং খাত। লোনের অ্যামাউন্টে তো কেউ কিনবে না, হয়তো 100 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করতে হবে। তবে বিচারকি তদারকি ছাড়া এমন ক্ষমতা অপব্যবহার হতে পারে বলে শঙ্কা জানান তিনি। তাই ঋণ গ্রহীতার অধিকার সুরক্ষায় স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ তার। রাইটসের ভায়োলেশন হবে কি হবে না সেটা সরকারকে দেখতে হবে, আইন মন্ত্রণালয়কে দেখতে হবে। মানি লোন কোর্ট অর্ডিন্যান্স করা, মানে ড্রাফট সব করা রেডি করা আছে, এটাও কিন্তু প্যারালাল নিয়ে যেতে হবে। সাবেক গভর্নর বলেন, শুধু সম্পত্তি বিক্রির ক্ষমতা দিলেই খেলাপি ঋণ বন্ধ হবে না। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, দুর্বল ঋণ অনুমোদন, কর্পোরেট সুশাসনের ঘাটতি এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তার। নো সিলভার বুলেট, যে একটা গুলি করলাম আর সব শেষ হয়ে গেল, সেটা হবে না। আমাকে মাল্টিপল অ্যাপ্রোচে যেতে হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জে সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বেঁধে দেয়া সময়ের মধ্যে বিচার নিশ্চিত না হলে দেশজুড়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। মঙ্গলবার রাতে বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি পরিবাগ রোড হয়ে শাহবাগ মোড়ে গিয়ে পথসভায় রূপ নেয়। সেখানে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আলটিমেটাম দেন তারা। ফরিদপুরের 2টি ইউনিয়নে 2 উপসহকারী ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়দের অভিযোগ, ভূমি সেবা দিতেই নেওয়া হচ্ছিল অতিরিক্ত অর্থ। বিষয়টি সামনে আসতেই তদন্তে নামে জেলা প্রশাসন। অভিযোগের সত্যতা মেলায় একজনকে করা হয়েছে সাময়িক বরখাস্ত, আরেকজনের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। গুনে গুনে নেওয়া হচ্ছে ঘুষের টাকা। গেল 26 জুলাই এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, ভিডিওটি মানিকগঞ্জের সাতর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের। ঘটনার পরদিন তাকে সামরিক বরখাস্ত করে জেলা প্রশাসন। পরে 27 জুলাই আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায় ডাঙ্গি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা সরর হোসেন গুনে গুনে টাকা নিচ্ছেন। একদিনের ব্যবধানে ভূমি অফিসের 2 কর্মকর্তার এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। আপনি যে সব ফোনটাই নিয়ে দেন, জানেন না, সত্যি কথাই বলতেছি। 12,000 টাকা দিচ্ছে, 6,000 দিচ্ছে। 3 রেখে 10টা দলে। তাতে কত টাকা দিচ্ছেন? 5,000 দিয়ে আছে। তবে ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করে সরোয়ার হোসেনের দাবি, ভূমি সেবা দিতে কারো কাছ থেকে টাকা নেওয়া হয় না। আর অভিযোগের বিষয়ে অফিসের কর্মচারীরাও নিজেদের দায় অস্বীকার করেছেন। আসলে বেনিফিশিয়ারির ব্যাপারে কারোর কাছ থেকে অতিরিক্ত টাকা নেই না। 1170 টাকা যে লাগবে এটা পাবলিককে আমি জানাই। পাবলিকের কাছ থেকে সে কিভাবে লেনদেন করছে এটা আমি আমার সামনেও করে নাই, আমি দেখি।
এইগুলার লেনদেনের সাথে আপনি জড়িত? না না, ঘুষ লেনদেনের সাথে? তাহলে আপনি এটা কেন করছেন? এদিকে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাতর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে বলে জানান বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিকভাবে এটা সত্যতা প্রমাণিত হয়, আমাদের জেলা প্রশাসক স্যার তাকে বহিষ্কার করেছেন, সাময়িক বহিষ্কার, এবং তার বিভাগীয় মামলা চালু হয়েছে। একই সঙ্গে ডাঙ্গি ইউনিয়নের কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা তাকে আইনগতভাবে বিধি মোতাবেক তাকে তার ব্যাখ্যা জানতে চেয়েছি, বিষয়টা নিয়ে তদন্ত চলমান আছে এবং জেলা প্রশাসক মহোদয় বরাবর আমরা একটি প্রতিবেদন প্রেরণ করেছি। জমির নামজারি থেকে শুরু করে বিভিন্ন ভূমি সেবা যেন দ্রুত ও হয়রানি মুক্তভাবে পাওয়া যায়, এটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনা জেনারেল হাসপাতালে 5 বছর ধরে বিকল মিশরের উপহার দেয়া অক্সিজেন প্লান্ট। এর ফলে ভারত থেকে আমদানি করা অক্সিজেন সরবরাহ করা হচ্ছে হাসপাতালে। এতে প্রতি মাসে অক্সিজেন কিনতে অতিরিক্ত খরচ হচ্ছে 5 লাখ টাকারও বেশি। অক্সিজেন প্লান্টটি মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও কোনো সুরাহা মেলেনি। করোনা মহামারীর সময় 2021 সালে বরগুনা জেনারেল হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট বসানো হয়। মিশরের উপহার দেওয়া এই প্লান্টটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সিলিন্ডারজাত করত। পরে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে সরবরাহ করা হতো। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। কিন্তু 5 বছর ধরে বিকল এই প্লান্ট। একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি। তাই ভারত থেকে আমদানি করা অক্সিজেন কিনে এখন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আমাদের যে লিকুইড অক্সিজেন যে ইয়াটা আছে, এটা লিকুইড দিয়ে যাবে কোম্পানি থেকে। এটা প্রতি মাসে আমাদের সিলিন্ডার ভাড়া দিতে হয়। লিকুইড আনলেও আর না আনলেও এতে আমাদের প্রচুর অর্থ খরচ হয়। মিশর কর্তৃক যে অক্সিজেন প্ল্যান্টটা দিয়েছে, এটা কিছুদিন চলার পরে এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি। তারা এখন পর্যন্ত আসে না। আসলে এটা যদি সচল হয় তাহলে আবার পুনরায় চলবে। অক্সিজেন প্লান্টটি সচল করার জন্য আবারও উদ্যোগ নেওয়ার আশ্বাস বরগুনা জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়কের। 2020 সনে মিশর সরকারের উদ্যোগে দেওয়া হয়েছিল, তো এটা বর্তমানে অচল অবস্থায় আছে। তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের খরচ কমানো ও অক্সিজেন প্লান্টটি দ্রুত মেরামতের দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইড, নিউজ ডেস্ক, দেশ টিভি। সবুজ ম্যানগ্রোভ, আঁকাবাঁকা নদী আর কাদামাটিতে বাঘের পায়ের ছাপ, এই তো আমাদের সুন্দরবন, যার রাজকীয় পরিচয়ের নেপথ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বজুড়ে এরকম আরও বেশ কিছু বিখ্যাত বাঘ রয়েছে যাদের অস্তিত্ব আজ সংকটে। আজ বিশ্ব বাঘ দিবসে প্রশ্ন একটাই, এই বাঘ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে নাকি হারিয়ে যাবে? সমুদ্রের লোনা জল আর কেওড়া গেওয়ার গহীন অরণ্য, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে ম্যানগ্রোভের এই রাজত্ব। আর এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের খাদ্য শৃঙ্খল আর বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম কারিগর এই বাঘ। শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বাঘের কারণেই সুন্দরবন পৃথিবীর অন্যান্য বন থেকে আলাদা পরিচিতি পেয়েছে। তবে এই রাজকীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত লড়াই করে যেতে হচ্ছে বাঘকে। চোরা শিকার, বনের আবাসন সংকট আর মিষ্টি পানির অভাব যুগে যুগে বাঘের সংখ্যা টেনে নামিয়েছে তলানিতে। তবে গত কয়েক বছরের কড়া নজরদারি ও বন্যপ্রাণী সংরক্ষণে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপে ফিরেছে স্বস্তি। বিশ্বজুড়ে বাঘের নিরাপদ আবাসস্থল নিশ্চিতের দাবি উঠেছে। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে বাঘের সংখ্যায় এসেছে ইতিবাচক পরিবর্তন, যা আশাবাদী করছে পরিবেশবিদ ও বন বিভাগকে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল বাঘের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয়, বন সংলগ্ন মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাঘের নিরাপদ বিচরণ নিশ্চিত করা না গেলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।
বাঘের গর্জন শুধু অরণ্যের সৌন্দর্য নয়, তা আমাদের সমৃদ্ধ প্রকৃতির প্রতীক। বাঘ বাঁচুক তার নিজস্ব রাজত্বে, সুরক্ষিত থাকুক আমাদের সুন্দরবন, এমনটাই প্রত্যাশা সবার। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন আরও কমেছে। নতুন রয়টার্স ইপসস জরিপ বলছে মাত্র 1/3 মার্কিনই এই যুদ্ধকে সমর্থন করছেন। একই সঙ্গে অধিকাংশের অভিযোগ যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই জনমত রিপাবলিকানদের জন্য নতুন চাপ তৈরি করছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত 3 দিনে ইরান যুদ্ধ নিয়ে মার্কিনীদের মনোভাব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধনীতি ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জরিপ চালিয়েছে রয়টার্স। জরিপে দেখা গেছে 69% মার্কিনী মনে করেন ইরানে মার্কিন সামরিক অভিযানের উদ্দেশ্য ট্রাম্প পরিষ্কারভাবে তুলে ধরেননি। এমনকি 40% রিপাবলিকান ভোটারও একই মত দিয়েছেন। একই জরিপে ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনও 37% আটকে আছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্য বারবার পরিবর্তিত হয়েছে। কখনো তিনি ইরানের সরকার পরিবর্তনের কথা বলেছেন, কখনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের কথা, আবার কখনো পারমাণবিক অস্ত্র ঠেকানোর লক্ষ্য সামনে এনেছেন। তার এমন অনিশ্চিত বক্তব্য ঘিরেই বিতর্ক ও অস্পষ্টতা দানা বাঁধছে জনমনে। জরিপে উঠে এসেছে যুদ্ধ শুরুর পর থেকে এই অভিযানের প্রতি জনসমর্থন 40%-এর নিচে রয়েছে, অথচ ইরাক যুদ্ধের শুরুর দিকে প্রায় 70% এবং আফগানিস্তান যুদ্ধের শুরুতে প্রায় 90% মার্কিনী সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন। বিশ্লেষকদের মতে বর্তমান যুদ্ধের দীর্ঘসূত্রিতা এবং এর উদ্দেশ্য নিয়ে অনিশ্চয়তাই জনসমর্থন কমার অন্যতম কারণ। 2024 সালের নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই প্রতিশ্রুতি এখন প্রশ্নের মুখে। এছাড়া যুদ্ধের খরচ, জ্বালানি ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, একই সঙ্গে মার্কিন সেনা হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের প্রতি ঝুঁকছে ভোটাররা। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তীব্র উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অব্যাহত রয়েছে জোরালো বাগযুদ্ধ। তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর মধ্যেই আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো। ইরানকে নিয়ে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান কখনোই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারবে না। তিনি দাবি করেন ইরানের সঙ্গে চুক্তির পথ খোলা আছে, তবে সমঝোতা না হলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকিও দিয়েছেন তিনি। এদিকে হুমকির জবাবে পাল্টা অবস্থান নিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারকারী কোনো দেশ বা প্রতিষ্ঠানকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সুযোগ দেয়া হবে না। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক রাখতে তৎপরতা বাড়িয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো। ভার্চুয়াল বৈঠকে বসেছে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির সদস্য দেশগুলো। একই ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনে আলোচনা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। কারণ টোকিওর অশোধিত তেল আমদানির 90%-এরই প্রধান পথ এ হরমুজ প্রণালী। এদিকে সংঘাতের আঁচে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকটের তীব্র আশঙ্কা। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ জাজান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করেছে সৌদি আরামকো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।